আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আমরা প্রত্যেকে সুস্থ আছি এবং ভালো আছি। আজকের এই ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের যে প্রবলেম সলভিং স্কিল বিষয়টা রয়েছে, এই প্রবলেম সলভিং স্কিল বিষয় থেকে প্রতি বছর দেখা যায় গড় থেকে কোনো না কোনোভাবে কোয়েশ্চেন হয়ে থাকে। সো এই গড়ের কোয়েশ্চেনগুলো তুমি খুব কম সময়ের মধ্যে কীভাবে সলভ করতে পারবা, আর গড়ের ক্ষেত্রে কোনো আহামারি সূত্র তোমাকে মুখস্থ করতে হবে কি না, বা কোয়েশ্চেনগুলো সলভ করতে গেলে তোমার যে বেসিক কনসেপ্টটা কী লাগবে, সবগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা টাইপ থেকে, গড়ের মধ্যে কিন্তু অনেকগুলো টাইপ রয়েছে, যেমন বয়সভিত্তিক কিছু গড় রয়েছে, তার পরবর্তীতে পরীক্ষামূলক কিছু গড় রয়েছে, সংখ্যাভিত্তিক কিছু গড় রয়েছে, তার পরবর্তীতে স্বাভাবিক নিয়মে কিছু গড় রয়েছে, আর আনুপাতিক কিছু গড় রয়েছে। সো এখানে এই গড়টা তুমি যদি একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেষ করতে চাও, সেক্ষেত্রে তোমাকে আহামারি কোনো সূত্র মুখস্থ করতে হবে না। আমি প্রত্যেকটি সেশনে শুধুমাত্র একটি সূত্র দিয়েছিলাম গড়ের ক্ষেত্রে, এবং গড়ের ক্ষেত্রে যে সকল কোয়েশ্চেনগুলো এসেছিল সেই সূত্রকে বেস করে ওই কোয়েশ্চেনগুলোর সলভ করা গিয়েছিল। সো আজকে আমরা এই একটি সূত্রের সাহায্যে গড়ের যতগুলো কনসেপ্ট রয়েছে সবগুলো কনসেপ্ট ইনশাল্লাহ ক্লিয়ার করব। তোমরা সবাই একটু দ্রুতযুক্ত হয়ে যাও, আমরা খুব কম সময়ের মধ্যে আমাদের এই ক্লাসটি শুরু করে দেবো ইনশাল্লাহ। আজকে আমরা তাহলে গড় নিয়ে আলোচনা করব। গড়ের ক্ষেত্রে তুমি শুধুমাত্র একটি সূত্র মনে রাখবা, আর এই সূত্র থেকে তুমি চাইলে তিনটা টার্ম বের করতে পারবা। অর্থাৎ তোমার যদি জিজ্ঞেস করা হয় সমষ্টি কত, বা তোমার যদি জিজ্ঞেস করা হয় গড় কত, বা হচ্ছে এই উদ্দীপকটাতে বা এই কোয়েশ্চেনটিতে হচ্ছে আমাদের রাশির সংখ্যা কয়টি ছিল, তুমি একটি কোয়েশ্চেন থেকে যে আমাদের তিনটি টার্ম, এই তিনটি টার্ম যদি কোনো না কোনোভাবে যদি তোমার থেকে জিজ্ঞেস করা হয়ে থাকে, তুমি উত্তর দিতে পারবা ইনশাল্লাহ। গড়ের ক্ষেত্রে আমরা এই সূত্রটা মনে রাখবো, গড় ইকুয়াল সমষ্টি ডিভাইডেড বাই রাশির সংখ্যা। এখন তো তোমার থেকে প্রতিনিয়ত শুধুমাত্র গড় বের করতে বলবে না, তোমার চাইলে সমষ্টি বের করতে হতে পারে, অথবা রাশির সংখ্যাও কোনো না কোনো কোয়েশ্চনে চাইতে পারে, এখানে মানুষজন কয়জন ছিল বা খেলোয়াড় সংখ্যা কত ছিল এরকম। সো যদি আমাদের সরাসরি গড় বের করতে হয়, তাহলে গড় ইকুয়াল সমষ্টি ডিভাইডেড বাই রাশির সংখ্যা, আমরা এই সূত্রটা দিয়ে কাজ করব। এরপরে যদি ভাইয়া আমার সমষ্টি নির্ণয় করতে হয় অথবা রাশির সংখ্যা নির্ণয় করতে হয়, দেখো তো আমাদের ডান পাশে অলরেডি একটি ফ্র্যাকশন অর্থাৎ একটি ভগ্নাংশ দেখা যাচ্ছে, মাঝখানে আমাদের ইকুয়াল অর্থাৎ সমান চিহ্ন দেখা যাচ্ছে, এবং বাম পাশে যেটি দেখা যাচ্ছে এটি হচ্ছে গড়। আমরা চাইলে যদি উপরে কোনো কিছু থাকে, এটার নিচে 1 দিয়ে আমরা একটা ফ্র্যাকশনে কনভার্ট করতে পারি। তোমরা যারা অ্যাডভান্স লেভেলের ম্যাথ করতে পারো তাদের ক্ষেত্রে বেসিকলি প্রয়োজন নেই। আমরা যারা একেবারে বিগিনার লেভেলে রয়েছি, আমরা এখানে চিন্তা করব নিচে মনে মনে 1 রয়েছে। হ্যাঁ, তাহলে এটি একটি ভগ্নাংশ, এটি একটি ভগ্নাংশ। যদি দুই পাশে দুইটি ভগ্নাংশ থাকে, তখন আমরা যেই কাজটা করবো এটা হচ্ছে আর গুণ, অর্থাৎ একটা ক্রসের সৃষ্টি হবে। দেখো এখানে গড়ের সাথে তাহলে রাশির সংখ্যা, গড়ের সাথে হচ্ছে আমাদের রাশির সংখ্যা, 1-এর সাথে হচ্ছে সমষ্টি। তাহলে সমষ্টির সাথে 1 গুণ করলে কি হবে ভাইয়া? সমষ্টি থাকবে। আর গড়ের সাথে যদি রাশির সংখ্যা গুণ করি আমরা, গড় ইন্টু রাশির সংখ্যাই থাকবে। হ্যাঁ, তাহলে এটি তুমি চাইলে 2 নম্বর সূত্র কল্পনা করতে পারো, যদি আমরা শুধুমাত্র সূত্র শিখবো একটা, গড় ইকুয়াল সমষ্টি ডিভাইডেড বাই রাশির সংখ্যা। যদি ভাই এখন আমার থেকে জিজ্ঞেস করে এখানে রাশির সংখ্যা কত ছিল, তুমি এখান থেকে রাশির সংখ্যাটা বের করতে পারো না, অথবা তুমি যদি না বুঝো এই লাইন থেকে আরেকটি লাইন তুমি বাড়াতে পারো, গড় ইন্টু রাশির সংখ্যা এই পাশে নিয়ে আসো, এবং সমষ্টিকে ওই পাশে নিয়ে যাও। বা এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা, বা সাইনের কোনো ব্যাপার থাকবে কিনা, অর্থাৎ পজিটিভ নেগেটিভের না, এখানে সমান চিহ্ন রয়েছে মানে সমষ্টি সমান গড় ইন্টু রাশির সংখ্যা তুমি যে কোনো জায়গায় লিখতে পারবা। আমি এখানে গড় ইন্টু রাশির সংখ্যা বাম পাশে এনেছি, সমষ্টিটা ডান পাশে রয়েছে, কিন্তু মাঝখানে সমান রয়েছে। তার মানে বোঝানো হচ্ছে তোমাকে বাম পাশ এবং ডান পাশ সমান, সমষ্টি এদিকে থাকুক বা সমষ্টি ওইদিকে থাকুক, সবগুলাই হচ্ছে আমার কোনো চেঞ্জ হবে না। এখানে গড় ইন্টু রাশির সংখ্যা, গড় ইন্টু রাশির সংখ্যা ছিল, সমান চিহ্ন সমষ্টি। শুধুমাত্র আগে যে আমাদের উপাদানগুলো ছিল এখানে একই উপাদানগুলো আছে কিনা, এখানে যে উপাদানগুলো ছিল এখানেও একই উপাদানগুলো আছে কিনা সেটা দেখলে হয়ে যাবে। আর মাঝখানে যদি ইকুয়াল চিহ্ন থাকে তাহলে কোনো সমস্যা হবে না, অর্থাৎ তুমি চাইলে এটাকে এদিকে অবশ্যই বসাইতে পারবা।
বুঝে গেছে? সো এখান থেকে তুমি চাইলে রাশির সংখ্যাটা বের করতে পারো। দেখো তো রাশির সংখ্যা যেহেতু বের করবে, এখানে কয়টা জিনিস আছে? দুইটা, একটা হচ্ছে গড়, একটা হচ্ছে রাশির সংখ্যা। তুমি শুধু রাশির সংখ্যা বের করবে, তাহলে রাশির সংখ্যাকে বাম পাশে সিঙ্গেল অবস্থায় রাখবা। তাহলে এখানে আমি হচ্ছে রাশির সংখ্যা সিঙ্গেল অবস্থায় রাখলাম। এখানে যখন আমার গড়, এটাকে আমাদের ওই সাইড অবশ্যই পাঠিয়ে দিতে হবে। আমি শুধু রাশির সংখ্যা বের করতেছি, যেটি আমরা বের করব এটি আমার সিঙ্গেল অবস্থায় থাকবে বাম পাশে। আমি যেটা বের করব সেটা মনে রাখবা। যদি আমাদের এখানে পজিটিভ কোনো কিছু থাকে, এটা যদি সমানের ওই পাশে চলে যায় তখন হবে আমাদের মাইনাস। যদি এখানে মাইনাস থাকে সমানের ওই পাশে হয়ে গেলে প্লাস। যদি এখানে গুণ থাকে সমানের এই পাশে গেলে ভাগ। যদি এখানে ভাগ থাকে সমানের এই পাশে গেলে আমার গুণ। বুঝা গেছে ভাইয়া? যদি এখানে যদি গড়টা যদি আমাদের পজিটিভ অবস্থায় থাকতো ওই পাশে হইতো নেগেটিভ, যদি এই পাশে নেগেটিভ অবস্থায় থাকে ওই পাশে হবে পজিটিভ। এখানে যদি আমাদের প্রোডাক্ট অর্থাৎ গুণ অবস্থায় থাকে ওই পাশে হবে আমাদের ভাগ অর্থাৎ ডিভাইডেড, আর এখানে যদি ভাগ অবস্থায় থাকে ওইখানে হবে গুণ। তাহলে ভাই এখানে দেখো তো গড়টা কী অবস্থায় আছে? রাশির সংখ্যার সাথে গুণ অবস্থায়। তাহলে ওইখানে গেলে ভাগ অবস্থায় হয়ে যাবে। সো আমরা এখানে লিখতে পারবো সমষ্টি ডিভাইডেড বাই গড়। বুঝা গেছে ভাইয়া? হ্যাঁ। তাহলে ভাইয়া কি আমরা এখানে আলাদা আলাদা তিনটা সূত্র মনে রাখবো? না, আমরা শুধুমাত্র, এটা হচ্ছে আমার 3 নাম্বার সূত্র, আমরা শুধুমাত্র মনে রাখবো যে এখানে গড়ের সূত্র একটা, গড় ইকুয়াল সমষ্টি ডিভাইডেড বাই রাশির সংখ্যা। যদি আমার কোনো সময় প্রয়োজন হয় সমষ্টি বের করতে, আমরা এখান থেকে সমষ্টিটা বের করে আনবো। এখানে যা এরকম এতগুলো সূত্র তোমার মনে রাখতে হবে না, শুধু একটি সূত্রই মনে রাখবে, গড় ইকুয়াল সমষ্টি ডিভাইডেড বাই রাশির সংখ্যা। এতটুকু। এখান থেকে চাইলে আমরা গড়ও বের করতে পারবো, চাইলে সমষ্টি বের করতে পারবো, চাইলে রাশির সংখ্যা বের করতে পারবো। বুঝা গেছে ভাই এতটুকু? ওকে। এরপরে দেখো এখানে যে ম্যাথটা রয়েছে, তোমাকে বলা হচ্ছে জুলাই মাসের গড় বৃষ্টিপাত 0.65 সেন্টিমিটার হলে জুলাই মাসের মোট বৃষ্টিপাতের পরিমাপ কত? দেখো তো জুলাই মাসের গড় বৃষ্টিপাত 0.65 সেন্টিমিটার হলে জুলাই মাসের মোট বৃষ্টিপাতের পরিমাপ কত? ওকে, দেখো তো এখানে কি দেওয়া আছে? গড় বৃষ্টিপাত। এখন তোমাকে বলা হচ্ছে জুলাই মাসের মোট বৃষ্টিপাতের পরিমাপ কত? মোট বৃষ্টিপাতের পরিমাপ মানে কি? তোমার থেকে অবশ্যই সমষ্টি জিজ্ঞেস করা হয়েছে। তাহলে ভাই এখানে কি দেওয়া আছে? গড়ের মান দেওয়া আছে, তোমার থেকে সমষ্টি বের করতে হবে। এখন তো তোমার কোয়েশ্চন জাগবে, তাহলে আমি কোন সূত্রটা দিব? আমি তোমাকে আবারও বলছি, গড়ের ক্ষেত্রে শুধুমাত্র আমরা একটি সূত্র শিখব। ওকে, তাহলে গড় আমরা যে সূত্রটা জানি, গড় ইকুয়াল সমষ্টি ডিভাইডেড বাই রাশির সংখ্যা। ওকে, এখন দেখো তো জুলাই মাসের গড় বৃষ্টিপাত কত দেওয়া আছে? 0.65 সেন্টিমিটার। তাহলে এখানে আমি দিলাম 0.65 সমান কি বের করব আমি? জুলাই মাসের মোট বৃষ্টিপাতের পরিমাপ। তাহলে মোট বৃষ্টিপাতের পরিমাপ মানে কি? অবশ্যই সমষ্টি। সো আমাকে সমষ্টি বের করতে হবে। ভাই এখানে রাশির সংখ্যা কত হবে? রাশির সংখ্যা তো দেওয়া নাই। এখন জুলাই মাস মানে কয়দিন একটু দেখো তো? জুলাই মাস মানে হচ্ছে আমাদের 31 দিন। কয়দিন? 31 দিন। তাহলে জুলাই মাস হচ্ছে আমার কয়দিন ভাইয়া? 31 দিন। এখন বলা হচ্ছে তোমাকে জুলাই মাসের মানে একটা মাসের, ওই মাসটা হবে জুলাই, ওটার গড় বৃষ্টিপাত হচ্ছে 0.65 সেন্টিমিটার। আমি গড় যেটা মান ছিল সেটা বসিয়েছি। জুলাই মাসের মোট বৃষ্টিপাতের পরিমাপ কত? মোট বৃষ্টিপাতের পরিমাপ মানে হচ্ছে আমার সমষ্টি। সো আমাকে সমষ্টি বের করতে হবে। এখন রাশির সংখ্যা কত হবে? ওই মাসের মধ্যে কয়টা দিন ছিল? জুলাই মাস মানে হচ্ছে আমাদের 31 দিন। সো আমার রাশির সংখ্যা হবে 31। তাহলে দেখো তো ভাইয়া এখানে অবশ্যই মনে 1 রয়েছে, 1-এর সাথে সমষ্টি গুণ 0.65, এখানে রয়েছে 31, তো এটার সাথে এটা গুণ। যেহেতু এটি একটি ফ্র্যাকশন, এটি একটি ফ্র্যাকশন, মাঝখানে ইকুয়াল চিহ্ন রয়েছে, আমরা একটা ক্রসের সৃষ্টি করে দিব। সো সমষ্টির সাথে 1 গুণ করলে কত হবে? সমষ্টি থাকবে সমান 0.65 গুণন 31। তাহলে তোমার কত আসে একটু দেখো। হ্যাঁ, এখানে কত আসে ভাইয়া? যদি আমাদের 0.65 গুণন 31 করো কত আসে? আমার আসে হচ্ছে 20.15। তাহলে আমাদের যে এ অপশন রয়েছে, এই অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার।
এখন এই কোয়েশ্চেনটা তোমাকে বিভিন্নভাবে দিতে পারে, এখানে বলতে পারে হচ্ছে ফেব্রুয়ারি মাস বলতে পারে, বা হচ্ছে মার্চ বলতে পারে, বা এপ্রিল বলতে পারে। এই জন্য আমাদের যে 12 মাস, এই 12 মাসের মধ্যে আমাদের যেই মাসগুলো ঠিক থাকে ওই মাসগুলোর দিন সংখ্যা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। যেমন জুলাই মাস মানে হচ্ছে আমাদের 31 দিন, সো আমরা 31 দিন দিয়ে হচ্ছে এই ম্যাথটা সলভ করব। এরপরে দেখো তোমাকে বলা হচ্ছে একজন দোকানদার 12 দিনে 500 টাকা আয় করলো, তার প্রথম 4 দিনের গড় আয় 40 টাকা হলে অবশিষ্ট দিনগুলোর গড় আয় কত হবে। দেখো একজন দোকানদার 12 দিনে 500 টাকা আয় করলো, তাহলে দিন কত 12, কয় টাকা আয় করছে 500 টাকা। এরপরে বলা হচ্ছে এই যে 12 দিনে আয় করছে, এখানে তার প্রথম 4 দিনের গড় আয় ছিল 40 টাকা, তার প্রথম কয় দিন 4 দিনের আয় হচ্ছে 40 টাকা। এরপরে বলা হচ্ছে অবশিষ্ট দিনগুলোর গড় আয় কত। আমরা একটু দেখব যে প্রথম 4 দিন ছিল, এই প্রথম 4 দিনের মধ্যে টোটাল সে কত আয় করতে পেরেছিল। তোমার এখানে প্রত্যেকটা ম্যাথের মধ্যে প্রায় 80% ম্যাথ অর্থাৎ অ্যাভারেজের মানে গড়ের, আর তুমি দেখবে যে অবশ্যই কোনো না কোনোভাবে সমষ্টি বের করতে হবে। সমষ্টি বের করার পরে হচ্ছে ম্যাথটা সলভ করতে পারবা। মানে এখানে দুইটা ধাপ থাকতে পারে, প্রাইমারি ধাপ এবং হচ্ছে সেকেন্ডারি ধাপ। প্রাইমারি ধাপে কোনো না কোনোভাবে অবশ্যই সমষ্টি বের করতে হবে। আবার এমনও কোনো ম্যাথ আছে যেটা সমষ্টি বের করে তুমি হচ্ছে ম্যাথটা সলভ দিয়ে দিতে পারবা। তাহলে দেখো তার প্রথম 4 দিনের গড় আয় কত ছিল 40 টাকা করে। দেখো তার প্রথম 4 দিনের গড় আয় 40 টাকা। তাহলে ভাই আমার এখানে কি দেওয়া আছে, আমি জানি যে শুধুমাত্র একটি সূত্র এটা, তুমিও শুধুমাত্র একটি সূত্র এটা মনে রাখবে। হ্যাঁ, এই যে প্রথম 4 দিনের জন্য আমি প্রথমে কাজ করতেছি, তাহলে দিন কয় দিন এখানে ভাইয়া 4 দিন, গড় আয় কত 40 টাকা। তাহলে এখানে আয় কত আছে, আয় হচ্ছে আমাদের আছে 40 টাকা। তাহলে গড় আয়, গড়ের জায়গায় বসবে হচ্ছে 40 ইকুয়াল, এখানে আমি জানি না কত আসে 4 দিনে, তার টোটাল আয়, আমি সমষ্টিটা লিখে দিচ্ছি। এখানে রাশির সংখ্যা কয় দিন, কয় দিনের গড় আয় 4 দিনের, সো এখানে হবে রাশির সংখ্যা 4। এখানে অবশ্যই নিচে মনে মনে 1 রয়েছে, একের সাথে সমষ্টি গুণ 40-এর সাথে 4 গুণ, তাহলে সমষ্টি সমান 40 গুণন 4, তাহলে কত আসতেছে ভাইয়া 160 টাকা। এটা কয় দিনের আয়, এটি টোটাল কয় দিনের আয় 4 দিনের আয়। কেন ভাইয়া, এখানে 4 দিনের গড় আয় দেওয়া ছিল, সো 4 দিনের মোট আয় হচ্ছে আমাদের 160 টাকা, এটি ছিল 4 দিনের। এখন দেখো তো একটু, একজন দোকানদার 12 দিনে কয় টাকা আয় করছিল 1500 টাকা, এবং যেখানে প্রথম 4 দিনে সে টোটাল আয় করছিল 160 টাকা। তোমাকে যে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছে অবশিষ্ট দিনগুলোর গড় আয় কত। তাহলে দেখো তো ভাইয়া 12 দিনের আয় মাইনাস 4 দিনের আয়। হ্যাঁ, 12 দিনের আয় কত ছিল 500 টাকা, মাইনাস 4 দিনের আয় কত ছিল 160 টাকা। তাহলে এখানে কত আসে 340। এই যে 340 টাকাটা কয় দিনের আয় পেয়েছো তুমি, এখানে 12 দিনে ছিল হচ্ছে 500 টাকা। আমরা এখানে একটি হিসাব করে দেখেছি, যেখানে প্রথম 4 দিনে সে ইনকাম করেছিল হচ্ছে 160 টাকা। তাহলে 12 দিন থেকে 4 দিন বাদ দিছি, অর্থাৎ 12 দিনের আয় থেকে 4 দিনের আয় বাদ 340 টাকা। এই 340 টাকাটা কয় দিনের, 12 দিন থেকে যদি 4 দিন চলে যায় তাহলে 8 দিনের আয় হচ্ছে 340 টাকা। তাহলে এই 340 টাকাটা কয় দিনের আয় ভাইয়া, 8 দিনের আয়। ওকে, এখন ভাই 8 দিন কেন বের করতে হয়েছে, দেখো তো এখানে তোমার থেকে জিজ্ঞেস করা হয়েছে অবশিষ্ট দিনগুলোর গড় আয় কত। 12 দিনে 500 টাকা আয় করছে, এবং 4 দিনে আমরা হিসাব করে দেখলাম যে 160 টাকা। তাহলে 4 দিনের হিসাব তো এখানেই শেষ, 160 টাকা। অবশিষ্ট দিন এখান থেকে যদি 4 দিন তুমি যদি রিমুভ করে দাও, তাহলে আর অবশিষ্ট দিন কয় দিন থাকে 8 দিন। এই 8 দিনের গড় আয়টা তোমার থেকে জিজ্ঞেস করা হয়েছে, তাহলে অবশিষ্ট দিনগুলো মানে কয় দিন এখানে 8 দিন। তাহলে এখন তোমার দিনের সংখ্যা দেওয়া আছে আর 8 দিনের আয় দেওয়া আছে, টোটাল আয়। আয় যেটা দেওয়া আছে এটা হচ্ছে সমষ্টি, আর এখানে দিন যেটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের রাশির সংখ্যা। তাহলে তুমি গড় বের করতে পারবে না এখন, অবশ্যই পারবো। সো আমার গড় আয় হবে এখানে সমষ্টি ডিভাইডেড বাই রাশির সংখ্যা। তাহলে এখানে সমষ্টি কত ভাইয়া, সমষ্টি হচ্ছে 340, আর এখন দিন কত 8 দিন। হ্যাঁ, তাহলে কত হয় ভাইয়া এখানে একটু দেখো তো, 340 হচ্ছে আমাদের সমষ্টি, এরপর হচ্ছে আমাদের দিন সংখ্যা হচ্ছে 8। আমার আনসার হচ্ছে এখানে 42.8
5 টাকা। হ্যাঁ, তাহলে আমার যে এই অপশনটা রয়েছে এই অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তাহলে আমরা কি করেছি এখানে, প্রথমে হচ্ছে আমাদের একটা তথ্য দেওয়া আছে যেটা 12 দিনে 500 টাকা আয় করছিল, এরপরে বলা হয়েছে 4 দিনের গড় আয় 40 টাকা, এবং যেটি কোয়েশ্চেনে জিজ্ঞেস করা হয়েছে অবশিষ্ট দিনগুলোর গড় আয় কত। মানে এখানে 4 দিনে কি পরিমাণ আয় করছিল সেটা তোমাকে আগে বের করতে হবে, সেটা বের করার পরে 12 দিন থেকে ওই 4 দিনের আয়টা বাদ দিতে হবে, তখন তুমি 8 দিনের আয় পাবা। শুধু 8 দিনের আয়টা বের করলে হবে না, যেহেতু এখানে ওই 8 দিনের গড় আয় বের করতে বলছে, এজন্য তোমাকে গড়ের মানটা বের করতে হবে। যদি এরকম বলা হতো অবশিষ্ট দিনগুলোর মধ্যে সে মোট কত টাকা আয় করেছে, তখন 340 টাকা আনসার হতো। বোঝা গেছে কথা? যেহেতু এখানে আয় গড় জিজ্ঞেস করা হয়েছে, তাহলে তোমাকে গড়ে নিয়ে যেতে হবে। এরপর হচ্ছে দেখো 9টি সংখ্যার গড় 12, এর মধ্যে প্রথম 7টি সংখ্যার গড় 10, বাকি সংখ্যা দুইটির গড় কত। দেখো তো এখানে বলা হচ্ছে 9টি সংখ্যার গড় হচ্ছে আমাদের 12, এর মধ্যে প্রথম 7টি সংখ্যার গড় হচ্ছে 10, বাকি সংখ্যা দুইটির গড় কত। 9টি সংখ্যার গড় আছে, 7টি সংখ্যার গড় আছে, এরপরে বলা হচ্ছে বাকি সংখ্যা দুইটির গড় কত হবে। এখানে গড় বের করার জন্য তোমাকে আগে সমষ্টি বের করতে হবে। দেখো তো ভাইয়া 9টি সংখ্যা, এই যে 9টি সংখ্যাটা কি, তার রাশির সংখ্যা। এরপর আরেকটি কি দেওয়া আছে 12, এটা হচ্ছে তার গড় মান। সো আমরা জানি যে গড় সমান সমষ্টি ডিভাইডেড বাই রাশির সংখ্যা। তাহলে ভাই এখন গড় কত দেওয়া আছে 12, আমি কি জানি সমষ্টিটা? জানি না। এখানে রাশির সংখ্যা কত? রাশির সংখ্যা হচ্ছে আমাদের 9, এখানে মনে মনে কত 1, তাহলে 1-এর সাথে সমষ্টি গুণ, 12-এর সাথে 9 গুণ, সো এখানে আমার সমষ্টি আসবে 12 গুণন 9 অর্থাৎ 108। ওকে, তাহলে দেখো 9টি সংখ্যা, এটি হচ্ছে রাশির সংখ্যা, গড় হচ্ছে 12, এখানে আমি সমষ্টি বের করেছি, পেয়েছি হচ্ছে 108। তাহলে ভাইয়া 9টি সংখ্যার সমষ্টি কত? এখানে 108। এটি কয়টি সংখ্যার সমষ্টি? 9টি সংখ্যার সমষ্টি। তুমি এখানে চাইলে 9 চিহ্নিত করতে পারো, যেহেতু তোমার পরীক্ষার হলে এত টাইম থাকবে না, তোমার এতগুলো জিনিস সুন্দরভাবে লেখার কোনো দরকার নেই, তুমি মুখে মুখে হিসাব করবে। এখানে 9টি সংখ্যার গড় আছে 12, তাহলে 9টি সংখ্যাটা অবশ্যই হচ্ছে আমাদের রাশির সংখ্যা, আর 12টা হচ্ছে আমাদের গড়, তাহলে 9 12 108, তাহলে 9টি সংখ্যার সমষ্টি হয়ে গেল। এরপর এখানে 7টি সংখ্যার গড় 10, তাহলে তুমি এখানে 7 গুণন 10 7 10 70, 7 10 70 যেটা আসছে এটা কি 7টি সংখ্যার সমষ্টি। তাহলে 9টি সংখ্যার সমষ্টি থেকে 7টি সংখ্যার সমষ্টি বাদ দিবা, তাহলে আর 2টি সংখ্যার সমষ্টি পাবা। ওই 2টি সংখ্যার তোমাকে গড় বের করতে বলছে, তাহলে সমষ্টি ডিভাইডেড বাই রাশির সংখ্যা, সমষ্টিটা উপরে বসাবা, আর রাশির সংখ্যা এখানে বসবে 2, যেটা ফাইনাল আনসারে আসবে। এটা হচ্ছে যেখানে অপশনের সাথে মিলে ওটা হচ্ছে তুমি আনসার দিয়ে দিবা। আর যারা বিগিনার লেভেলে আছে আমরা প্রথমে এইভাবে করে যাব, দেন হচ্ছে আমরা যখন আরেকবার সলভ করব তখন হচ্ছে আমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে, আমরা খুব কম সময়ে 30 সেকেন্ড বা হচ্ছে 45 সেকেন্ডের মধ্যে ম্যাথটা সলভ করতে পারবো ইনশাল্লাহ। সেখানে দেখো এখানে 9টি সংখ্যার সমষ্টি আসছে 108। এরপরে কি বলছে, এরপর আমার যেটি সেকেন্ডারি ইনফরমেশন রয়েছে, এখানে বলা হচ্ছে প্রথম 7টি সংখ্যার গড় 10। এখানে যে 9টি সংখ্যা ছিল, এখানে প্রথম যে 7টি সংখ্যা ছিল তাদের গড় ছিল 10 করে। সো আমি এখানে দেখো এটি হচ্ছে আমাদের সেকেন্ডারি পার্ট, গড় ইকুয়াল সমষ্টি ডিভাইডেড বাই রাশির সংখ্যা। তাহলে এখানে গড় কত আছে ভাইয়া 10, রাশির সংখ্যা কত? এই যে 7টি সংখ্যা, তাহলে রাশির সংখ্যা হচ্ছে 7, এখানে বসবে আমার সমষ্টি। এখানে নিচে মনে মনে 1 রয়েছে, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, সো সমষ্টি সমান 10 গুণন 7 অর্থাৎ 70। বুঝা গেছে কথা? দেখো এখানে 9টি সংখ্যা ছিল, টোটাল 9টি সংখ্যার সমষ্টি 108। এখানে বলা হচ্ছে প্রথম 7টি যে সংখ্যাগুলো ছিল তাদের গড় দেওয়া ছিল এবং তাদের রাশির সংখ্যা দেওয়া ছিল, সেইখানে 7টি সংখ্যার সমষ্টি আমরা পেয়েছি 70। দেখো তো 9টি সংখ্যার সমষ্টি থেকে 7টি সংখ্যার সমষ্টি বাদ দিলে আর কত থাকবে? 2টি সংখ্যার সমষ্টি। বুঝা গেছে ভাইয়া? হ্যাঁ, তাহলে দেখো 9টি থেকে আমি 7টি বাদ দিচ্ছি, 9টি সংখ্যার সমষ্টি কত ছিল? 108। এই যে 7টি সংখ্যার সমষ্টি কত ছিল? 70। তাহলে এখানে কত আসে? 38। তাহলে 9 থেকে 7 চলে গেলে আর কত থাকে ভাইয়া?
তাহলে দুইটি সংখ্যার সমষ্টি হচ্ছে আমাদের 38। এখন আমাকে কি বের করতে হবে, বাকি সংখ্যা দুইটির গড় কত। এই যে বাকি দুইটি সংখ্যার সমষ্টি 38 আসছে, এদের গড় কত হবে বলতেছে। তাহলে গড় ইকুয়াল আমরা জানি যে সমষ্টি ডিভাইডেড বাই রাশির সংখ্যা। এই দুইটি সংখ্যার সমষ্টি কত পাইছো, 38। সো 38 হবে উপরে। কয়টি সংখ্যার সমষ্টি ছিল এখানে, দুইটি। সো রাশির সংখ্যা কত হবে, 2। তাহলে 2, তাহলে এখানে গড় কত হবে ভাইয়া, 19। আমাদের যে সি অপশন রয়েছে, এই সি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। বুঝা গেল এতটুকু। তাহলে এটি হচ্ছে আমাদের সংখ্যা সম্পর্কিত গড়। যদি সংখ্যা সম্পর্কিত গড় থেকে কোনো কোয়েশ্চেন হয় এভাবে হবে, অবশ্যই তোমাকে বলবে যে প্রথম 60টি সংখ্যার গড় এত, বা এখানে 9টি সংখ্যার টোটাল কয়টি সংখ্যা ছিল তার গড় দেওয়া থাকবে। এখানে তোমাকে দিতে পারো হচ্ছে 8টি সংখ্যার গড়ও দেওয়া থাকতে পারে। তখন বলা হতে পারে যে একটি সংখ্যার সমষ্টি কত অথবা একটি সংখ্যার গড় কত। সাধারণত হচ্ছে একটি সংখ্যার গড় তো হয় না, একটি সংখ্যার সমষ্টি বের করতে হতে পারে। এর আগে আমরা যে ম্যাথটা সলভ করেছি এগুলো হচ্ছে আমাদের যদি আয় সম্পর্কিত যদি কোনো কোয়েশ্চেন হয় গড় থেকে এইভাবে হতে পারে। এর আগে হচ্ছে আমাদের যদি কোনো মাস সম্পর্কিত যদি গড় থেকে কোনো কোয়েশ্চেন হয়ে থাকে এভাবে হতে পারে। তখন তোমাকে কিন্তু যে মাসগুলো হচ্ছে আমাদের নির্দিষ্ট দিন রয়েছে, যে মাসগুলোর ওই নির্দিষ্ট দিনগুলো হচ্ছে আমাদের মনে রাখতে হবে। এরপর দেখো তোমাকে বলা হচ্ছে 3 জনের একটি দলের গড় বয়স 24 বছর। যদি কারোর বয়স 21 বছরের নিচে না হয় তাহলে সব থেকে বড় জনের বয়স কত হতে পারে। এখন তোমার কি কি দেওয়া আছে সেটা একটু দেখো তো। 3 জনের, তাহলে মানুষের সংখ্যা দেওয়া আছে, এটি কি ভাইয়া, এটি হচ্ছে রাশির সংখ্যা। একটি দলের গড় বয়স 24 বছর, অর্থাৎ গড়ের মানও দেওয়া আছে। হ্যাঁ, তাহলে তোমাকে কি বের করতে হবে, এখন সমষ্টি বের করতে হবে। ভাইয়া এখানে তো আমি সমষ্টি বের করতে হবে যে, এটা তো মোটামুটি বুঝতে পারতেছি না। এখানে বলা হচ্ছে যদি কারোর বয়স 21 বছরের নিচে না হয় তাহলে সব থেকে বড় জনের বয়স কত হতে পারে। দেখো তো 3 জনের বয়স মিলে আমরা একটা বয়স পাবো না, অবশ্যই পাবো। এই 3 জনের বয়সের মধ্যে সবার যে বড় ছিল তার বয়সটা থাকবে না, অবশ্যই থাকবে। এখন বড় জনের বয়সটার কাছে যেতে চাইলে আমাকে কোথায় যেতে হবে, 3 জনের টোটাল বয়সের ভিতরে যাইতে হবে। এখন টোটাল বয়সটা আমি কোথায় পাবো, অবশ্যই সমষ্টির ভিতরে পাবো। তার মানে আমাকে কি বের করতে হবে, সমষ্টি বের করতে হবে। আর গড়ের ক্ষেত্রে 80% ম্যাথে তুমি দেখবা যে হচ্ছে সমষ্টি কোনো না কোনোভাবে বের করতে হচ্ছে। তাহলে আমি যে সূত্রটা জানি এই সূত্রটাই বসাচ্ছি, গড় ইকুয়াল সমষ্টি ডিভাইডেড বাই রাশির সংখ্যা। ওকে, দেখো তো 3 জনের একটি দলের গড় বয়স 24 বছর, তাহলে গড়ের নিচে কত বসাবো আমি, 24। ওকে, এখন 3 জনের টোটাল বয়সটা আমি একটু দেখতে চাই, এই জন্য আমি সমষ্টিটা বের করব। রাশির সংখ্যা কত, 3 জনের, তাহলে রাশির সংখ্যা কয়জন, 3 জন। নিচে মনে মনে কত রয়েছে, 1, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। সো 3 জনের টোটাল বয়সটা কত আসবে ভাইয়া, 24 গুণন 3, তাহলে হচ্ছে আমাদের এখানে 72 বছর দিতে পারো তুমি। তাহলে ভাইয়া আমার যে সমষ্টিটা আসছে সমষ্টিটা কয় জনের, 3 জনের। এই যে 72 বছর যেটি রয়েছে এখানে কি বড় জনের বয়স আছে, অবশ্যই আছে। এখানে ছোট এবং যে মাঝখানে ছিল অর্থাৎ মিডলে, এরপরে যে সবার বড় 3 জনের বয়সই কিন্তু এখানে আছে। এখন এর পরে আমাকে বলা হচ্ছে যদি কারো বয়স 21 বছরের নিচে না হয়, মানে কারো বয়স এখানে যে 3 জন ছিল এই 3 জনের বয়সের মধ্যে কারো বয়স 21 বছরের নিচে হতে পারবে না। সবার বয়স মিনিমাম 21 বছর হবে অথবা 21 বছর থেকে বড় হতে পারে। তাহলে সব থেকে বড় জনের বয়স কত হতে পারে, বড়জন মানে এখানে দেখো তো কয়জন থাকতে পারে, বড়জন মানে এখানে একজনই থাকবে। বুঝাইতে পারছি কথা, বড়জন মানে কয়জন, একজনই থাকবে। তাহলে ভাইয়া কি আর 2 জনের বয়স সেম হবে এমনও হইতে পারে, হ্যাঁ এমনও হইতে পারে, কিন্তু আমার থেকে যেটি জিজ্ঞেস করবে এটি একজন। এখানে টোটাল কত বছর ভাইয়া, 72 বছর। বুঝা গেছে? ওকে, এখন এই যে 3 জন ছিল এখানে, এই 3 জনের মধ্যে কারোর বয়স কিন্তু 21 বছরের নিচে হইতে পারবে না, মোটামুটি 21 বছর হইতে পারবে বা 21 বছরের উপরে হইতে পারবে, কিন্তু 21 বছরের নিচে হইতে পারবে না। তাহলে বড় জনের বয়স বের করতে হবে না ভাইয়া আমাকে। হ্যাঁ, তাহলে বড় জনের বয়স আমরা জানি না, দেখো বড়জন, তাহলে একজন চলে গেছে এখানে, যোগ আরেকজন যোগ আরেকজন, 3 জন হয়েছে না। হ্যাঁ, এই 3 জনের বয়স মিলে আমরা কত পাবো এখানে ভাইয়া, 72 বছর। বুঝা গেছে কথা, বড়জন একজন, এখানে 2 জন, টোটাল 3 জন মিলে আমি 3 জনের বয়সের সমষ্টি পাবো 72 বছর। তাহলে ভাই এখানে 2 জন, এই 2 জনের বয়স কত করে হবে, তোমাকে যেই সংখ্যাটা দিবে এটি মনে রাখবা। 21 বছরের নিচে না হয়, 20 বছরের নিচে না হয়, 30 বছরের নিচে না হয়, কারোর বয়স 21 বছরের নিচে হইতে পারবে না।
তখন হচ্ছে তুমি দুই জায়গায় দুইজনকে হচ্ছে 21 ধরে নিবা। কত ধরে নিবা ভাইয়া? 21 ধরে নিবা। বুঝা গেছে কথা? বুঝছো নি? এখন কারোর বয়স 21 বছরের নিচে হইতে পারবে না, যে সংখ্যাটা দেওয়া থাকবে দুইজনের বয়স থাকুক বা একজনের বয়স থাকুক, ওখানে 21 বছরই তুমি বসাবা। তাহলে এখন আমরা পাচ্ছি পরজন, কিন্তু 21 বছরের নিচে বসানো যাবে না ভাই। 21 বছরের কি উপরে বসানো যাবে? তখন কিন্তু আমার এই যে ইনফরমেশনটা ছিল, ইনফরমেশনটার সাথে ম্যাচিং হবে না। তোমার এখানে যে আমাদের সংখ্যাটা দেওয়া আছে, এই সংখ্যাটা দুইজনের জন্য বসাইতে হবে। তাহলে বড়জন যোগ এখানে আসতেছে হচ্ছে 42 ইকুয়াল হচ্ছে আমাদের 72। সো পরজন এর বয়স কত হবে? 72। এখানে প্লাস অবস্থায় আসো, এখানে গেলে মাইনাস। তাহলে এখানে যেটি দাঁড়াচ্ছে এটি হচ্ছে 30 বছর। বোঝা গেছে ভাইয়া এতটুকু কথা? তাহলে বড়জনের বয়স কত বছর হবে? বড়জনের বয়স হবে এখানে 30 বছর। আর বাকি যারা দুইজন ছিল তাদের বয়স কত করে হবে? 21 বছর করে। এটি হচ্ছে তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য সেকেন্ড টাইমার হিসেবে প্রিপারেশন নিচ্ছ বা ভাবতেছো এখন থেকে প্রিপারেশন নিবা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের মধ্যে একটি তুমি সিট নিশ্চিত করতে চাও বা একটি ভালো মেরিট তৈরি করতে চাও, দুর্ভাগ্যক্রমে হয়তো তোমার ফার্স্ট টাইমে চান্স হয়নি, বা তোমার কোনো গ্যাপ ছিল, বা তোমার কোনো একটা সাবজেক্টের মধ্যে দুর্বলতা ছিল, বা এমনও হতে পারে তুমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিতে গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য প্রিপারেশন নেওয়ার জন্য পর্যাপ্ত সময় পাও নাই। সো তোমরা যারা সেকেন্ড টাইমার হিসেবে রয়েছো, তোমরা যারা ভাবছো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য প্রিপারেশন নিবা, এবং অনেকেরই টার্গেট হচ্ছে শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট। আমাদের সেকেন্ড টাইমার এই বেসটিতে কিন্তু অনেক শিক্ষার্থী যুক্ত আছে, সেখানে বেশিরভাগ শিক্ষার্থীর টার্গেটই একমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট। সো অনেক শিক্ষার্থীর এরকম থাকতে পারে, তোমাদের যাদের এরকম শুধুমাত্র টার্গেট হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট, এবং তোমরা এখনো পর্যন্ত ভাবতেছো যে আমি প্রিপারেশন নেওয়া শুরু করব, দেখো তুমি যদি সেকেন্ড টাইমার হও সেক্ষেত্রে এখন থেকে প্রিপারেশন নেওয়াটা জরুরি। কারণ জুনের 26 তারিখ থেকে হচ্ছে যারা 25 ব্যাচের শিক্ষার্থী রয়েছে তারা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। তাদের পরীক্ষা কিন্তু 1 থেকে 1.5 মাসের মধ্যে মোটামুটি শেষ হবে। তখন এই 1.5 মাস পরে কিন্তু তারাও প্রিপারেশন নেওয়া শুরু করবে। আর তোমার থেকে এখানে একটি দুর্বল জোন কিন্তু আছে, তোমার থেকে 3 মার্ক কর্তন করা হবে যদি তুমি সেকেন্ড টাইমার হিসেবে পরীক্ষায় বসতে চাও। সো ওই 3 মার্ক কিন্তু তোমাকে আগে থেকে একটি অ্যাচিভ করার জন্য, তাদের সাথে মোটামুটি লড়াই করার জন্য কিন্তু তোমার একটু বেশি জানতে হবে, তোমার একটু বেশি প্র্যাকটিস করতে হবে, তোমাকে একটু বেশি সময় দিতে হবে, তোমার 2টা ম্যাথ বেশি হইতে হবে, তোমার 2টা অ্যানালিটিক্যাল স্কিলের কোয়েশ্চেন বেশি হইতে হবে। সো ওই জায়গায় তোমাকে এখন থেকে প্রিপারেশন শুরু করতে হবে। তুমি এখন থেকে প্রিপারেশন নিলে যারা হচ্ছে ফার্স্ট টাইমার তারা যখন পরীক্ষায় বসবে বা পরীক্ষায় বসার আগে তোমার ভিতরে কি কি ভুলগুলো ছিল, বা তুমি কোয়েশ্চেন অ্যানালাইসিস করতে গিয়ে কীরকম কোয়েশ্চেনগুলোর সম্মুখীন হয়েছিলা, বা তুমি কোন সাবজেক্টটিতে বেশি সময় দিতে পারো নাই, বা কোন সাবজেক্টের কোন টপিকটি তোমার সবচেয়ে বেশি কঠিন লাগে, ওই গ্যাপগুলো খুঁজে বের করতে হবে। তুমি গ্যাপগুলো খুঁজে বের করার জন্য তোমাকে পড়তে হবে। যদি পড়তে না অবশ্য তাহলে গ্যাপগুলো তুমি খুঁজে বের করতে পারবা না। সো তুমি এখন থেকে প্রিপারেশন শুরু করো। যখন হচ্ছে 1 মাস বা হচ্ছে 1 মাসের বেশি সময় যাবে তখন তুমি তোমার নিজের ভুলগুলো বুঝতে পারবা, তোমার কোন টপিকটি তোমার কাছে একটু কঠিন লাগে সেই কঠিন টপিকগুলো চিহ্নিত করতে পারবা, কোন কোয়েশ্চেনগুলো তোমার বুঝতে কষ্ট হয় ওই কোয়েশ্চেনগুলো তুমি বুঝতে পারবা। আমি জানি ফার্স্ট টাইমারের বেশিরভাগ শিক্ষার্থী হয়তো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিতে গিয়ে বা শেষের দিকে প্রিপারেশন নেওয়া শুরু করেছিল, যার কারণে পর্যাপ্ত সময় ছিল না, সে 3টা সাবজেক্টে গুছিয়ে নিতে পারে নাই। সো তোমার এখনই হচ্ছে সর্বোত্তম সময় এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করা। আর যদি তোমার মোটামুটি পড়া হয়ে থাকে সেক্ষেত্রে তুমি কোন টপিকটাতে দুর্বল ওই টপিকটাকে এখন ফোকাস রেখে পড়াশোনা শুরু করো। তুমি যেরকম হও তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। যদি তুমি পর্যাপ্ত প্র্যাকটিস না করো পরীক্ষার হলে কিন্তু খুব কম সময়ের মধ্যে এমসিকিউগুলোর আনসার দেওয়া কিন্তু কঠিন হয়ে পড়বে। সো এখন থেকে আমি বলবো যে তোমাকে প্রিপারেশন শুরু করতে। আর তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে চাও আমাদের সাথে থেকে প্রিপারেশন শুরু করবা, তারা আমাদের এই ব্যাচটিতে যুক্ত হতে পারো। সিইউসি ইউনিট সেকেন্ড টাইমার চ্যালেঞ্জিং ব্যাচ। এটি আমাদের 2টি সেশনের জন্য ছিল, বিগত সেশনও ছিল। এটি আমরা খুব কম সময়ের মধ্যে রান করেছিলাম এবং আলহামদুলিল্লাহ এখান থেকে সবচেয়ে বেশি শিক্ষার্থী চান্স পেয়েছে। এই যে আমাদের যে 1 থেকে 50 মিনিটের মধ্যে 26 জন শিক্ষার্থী ছিল সেখানেও কিন্তু অনেক শিক্ষার্থী সেকেন্ড টাইমার হিসেবে রয়েছে। আর আমাদের থেকে যে তৃতীয় ছিল শহীদুল, ও কিন্তু একজন সেকেন্ড টাইমার ছিল। সো সেকেন্ড টাইমার হয়েও কিন্তু যে একটি থার্ড পজিশন অ্যাচিভ করা এটিও কিন্তু পসিবল যদি তুমি প্রিপারেশনটা সুন্দরভাবে গুছিয়ে নিতে পারো।
3 মার্ক, এটি কিন্তু বেশি কিছু না, তোমার একটি ম্যাথ অথবা একটি অ্যানালিটিক্যাল স্কিল বেশি হইতে হবে এতটুকু। আর তোমাদের অ্যানালিটিক্যাল স্কিল বিষয়টা যেহেতু ইংরেজিতে করা হয়ে থাকে, সো তোমাকে এখন থেকে ওই ইংলিশের টার্মগুলো ভালোভাবে আয়ত্তে নিয়ে আসতে হবে, কোনটাকে কি বলে সেটা, তখন তুমি কোয়েশ্চেনগুলো ভালোভাবে বুঝে আনসার করতে পারবা। আর আমাদের কিছু কোয়ালিটিস রয়েছে আমাদের এখানে অবশ্যই। বিগত সেশনে হচ্ছে আমাদের ওয়েবসাইটের ক্লাসগুলো ছিল, আমরা বিগত 2 সেশনের যে ওয়েবসাইটের ক্লাসগুলো ছিল সেগুলো আমরা রিমুভ করে দিয়েছি। আমরা এই সেশন থেকে আলাদা ক্লাস রেকর্ড করতেছি। আর আমাদের ওয়েবসাইটের ক্লাসগুলো কিন্তু কোনো ক্লাস থেকে কেটে তারপরে রেকর্ড আকারে দিয়ে দিয়েছি এরকম না। মনে করো আমি এই ক্লাসটা নিচ্ছি, এই ক্লাসটার মধ্যে এই ক্লাসটা অবশ্যই রেকর্ড থাকবে ফেসবুকে, সো এখান থেকে কেটে আমরা ওইখানে বসিয়ে দিই নাই, আমরা এগুলো আলাদা ভিডিও শুট আকারে ক্লাসগুলো নিয়ে থাকি, যাতে এই সেশনে আমাদের শিক্ষার্থীরা আরও সবচেয়ে গুছিয়ে একটি প্রিপারেশন নিতে পারে। এই জন্য আমরা এই সেশন থেকে আমরা ক্লাসগুলো আলাদা রেকর্ড করতেছি। আমাদের ক্লাসগুলো প্রায় শেষের দিকে। আর আমাদের তরফ থেকে এই সেশনের জন্য তোমরা 3টি বই পাবা, যদিও হচ্ছে বিগত 2 সেশনের জন্য আমাদের বই ছিল একটি সিইউ বিবিএ ক্রেকার, তার পাশাপাশি আমরা আরও 2টি বই দিব, প্র্যাকটিস বুক এবং হচ্ছে আমাদের মডেল টেস্ট একটি বুক, যাতে তুমি একটু গোছানো প্রিপারেশন নিতে পারো। আর আমাদের ওয়েবসাইটের মধ্যে ক্লাস থাকবে 80টি, এই 80টি ক্লাসের মধ্য দিয়ে তোমার A to Z সিলেবাস সম্পূর্ণ শেষ করানো হয়েছে। তুমি যদি আমাদের সাথে যুক্ত থাকো বা আমাদের সাথে যুক্ত হবে, তুমি আমাদের ওয়েবসাইটে গেলে এই ক্লাসগুলো দেখতে পাবো, আমাদের সিরিয়ালি সাজানো আছে। আর এখানে হচ্ছে লাইভ ক্লাস হচ্ছে 85টি। তোমাকে আমি আরেকটু বিষয় এখানে মনে করিয়ে দিই, আমাদের ওয়েবসাইটের মাধ্যমে সিলেবাস একবার শেষ হবে, লাইভ ক্লাসের মাধ্যমে আরও 2বার সিলেবাস শেষ হবে, অর্থাৎ তোমাকে আমরা 3বার সিলেবাস শেষ করাবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য। আর এখানে এক্সাম থাকবে হচ্ছে 40টি, যদিও 40টি এক্সাম, এখানে কিন্তু লাস্টের দিকে গিয়ে এক্সাম আরও বেশি হয়ে যায়। আমাদের যে ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটের মধ্যে তুমি মনে করো আমার একটি লেকচার, মনে করো অ্যাভারেজের কোয়েশ্চেনগুলো কিন্তু এইভাবে নাই, আমি কোয়েশ্চেনগুলো হচ্ছে 2টি পার্টে ভাগ করে পড়াই। এখানে আমি ওয়েবসাইটের মধ্যে যে কোয়েশ্চেনগুলো পড়াইছি এগুলো অবশ্যই তুমি পাবে। এরপরে লাইভ ক্লাসের মাধ্যমে আমি আরও ভিন্ন কোয়েশ্চেন তোমাকে সলভ করাবো, প্রত্যেকটা টপিক থেকে মিনিমাম 40টা কোয়েশ্চেনের সলভ তুমি পাবা। সো 40টা কোয়েশ্চেন যদি তুমি একটা টপিক থেকে সলভ করো, সেক্ষেত্রে বলা যায় কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। আর বেসিক কনসেপ্ট কিন্তু ওয়েবসাইট এবং লাইভ ক্লাসে একই থাকবে। মনে করো বর্গমূলটা সম্পূর্ণভাবে সাজানো আছে আমাদের ওয়েবসাইটে, বর্গমূলের ক্লাস আবার লাইভ ক্লাসের মাধ্যমে পাবা। বেসিক কনসেপ্ট তো অবশ্যই ঠিক থাকবে, কিন্তু ওই আমাদের কোয়েশ্চেনগুলো ওয়েবসাইটের ক্লাস থেকে সম্পূর্ণ আলাদা হবে, এতটুকু। সো তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে চাও 08546668832 এই নাম্বারটিতে বিকাশ এবং নগদ 2টা সিস্টেমই রয়েছে। এই 2টা সিস্টেমের মাধ্যমে কত টাকা পেমেন্ট করবা? আমাদের এই সেশনের জন্য কোর্স ফিটা হচ্ছে 2000 টাকা, যদিও আমাদের আগের সেশনে কোর্স ফি ছিল হচ্ছে 1500 টাকা। সো এই সেশনে যেহেতু আমরা একটু বই এখানে হচ্ছে বৃদ্ধি করা হয়েছে, সো আমাদের ফিটা হচ্ছে 2000 টাকা। তোমরা যারা যুক্ত হতে চাও এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করে যুক্ত হয়ে নিবা। এরপরে দেখো এখানে আমাদের যে ম্যাথটি দেওয়া আছে, কোনো একটি দলে 12 জন ভ্রমণকারী শিশুর প্রত্যেকের বয়স 10 বছর এবং 8 জনের বয়স 15 বছর করে, তবে সকল শিশুর গড় বয়স কত? দেখো এখানে বলা হচ্ছে কোনো একটি দলে 12 জন ভ্রমণকারী শিশুর প্রত্যেকের বয়স 10 বছর, তাহলে আমরা এখান থেকে এতটুকু পর্যন্ত একটা ইনফরমেশন পেয়েছি। এরপর বলা হচ্ছে 8 জনের বয়স 15 বছর, এতটুকু একটি ইনফরমেশন, তবে সকল শিশুর গড় বয়স কত? এখন এখানে সকল শিশু কয়জন? এখানে ছিল 12 জন এবং এখানে ছিল হচ্ছে 8 জন, তাহলে আমরা চিহ্নিত করতে পারছি এখানে হচ্ছে মোট শিশু হচ্ছে 12 যোগ 8 অর্থাৎ 20 জন। বুঝা গেছে ভাই এতটুকু? হ্যাঁ, তাহলে দেখো 12 জন ভ্রমণকারী শিশুর প্রত্যেকের বয়স কত বছর বলছে এখানে? 10 বছর। এরপরে 8 জনের বয়স হচ্ছে 15 বছর করে, মানে এখানে 12 জন ভ্রমণকারী শিশুর প্রত্যেকের বয়স কত ছিল? 10 বছর করে। তাহলে 12 জনের টোটাল বয়সটা কত হবে? 12 জনের মোট বয়স কত হবে ভাইয়া? একজনের বয়স যদি আমাদের 10 বছর হয়, তাহলে 12 জনের বয়স আরও বেশি হবে। বেশি হলে কি? গুণ। তাহলে 12 গুণন 10 অর্থাৎ 120 বছর। এরপর বলছে 8 জনের বয়স 15 বছর করে, তাহলে 8 জনের মোট বয়সটা কত? দেখো এখানে একজনের বয়স 15 বছর করে, তাহলে কয়জনের? 8 জনের মোট বয়স, তাহলে এখানে আসতেছে আমার 120 বছর। বোঝা গেছে কথা? তাহলে 12 জন ভ্রমণকারী শিশুর প্রত্যেকের বয়স 10 বছর, একজনের বয়স যদি 10 বছর হয়, 12 জনের আরও বেশি হবে, এই জন্য গুণ, টোটাল 120 বছর। আবার 8 জনের বয়স হচ্ছে 15 বছর করে, অর্থাৎ একজনের বয়স 15 বছর, তাহলে টোটাল 8 জনের বয়স হচ্ছে 120 বছর। এখন এরপর বলা হচ্ছে সকল শিশুর গড় বয়স, তাহলে গড় বয়স। এখন সকল শিশু বলতে কয়জন? 20 জন, তাহলে 20 জন হচ্ছে রাশির সংখ্যা, যেটা আমরা আগে বের করেছি। আর এখানে টোটাল বয়স কত পাবা তুমি? 240।
সো এখানে বসবে আমার কত ভাইয়া 240 বছর। যেহেতু তুমি গড়টা সবার জন্য বের করতেছো, সো এখানে 0 0 কাটা, আর এখানে থাকে হচ্ছে 12 দুগুণে 24, অর্থাৎ হচ্ছে 12। 12 কোথায় রয়েছে? আমাদের ডি অপশনে রয়েছে। সো ডি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এরপরে দেখো 3-এর প্রথম 5টি গুণিতকের গড় কত হবে? গুণিতক কার গুণিতক? 3-এর। তাহলে 3-এর কয়টি গুণিতক? 5টি গুণিতক। গুণিতক মানে কি? গুণিতক মানে হচ্ছে 3 গুণন 1, 3 একে 3, 3 গুণন 2, 3 দুগুণে 6, 3 গুণন 3, 3 তারিখে 9, 3 গুণন 4, 3 4 12, 3 গুণন 5, 3 5 15। বুঝা গেছে ভাই এতটুকু? তাহলে গুণিতক মানে হচ্ছে আমার 3 একে 3, 3 দুগুণে 6, 3 তারিখে 9, 3 4 12, 3 5 15। এইগুলো হচ্ছে আমাদের 3-এর গুণিতক। এইগুলো হচ্ছে আমাদের 3-এর গুণিতক। আমরা কয়টা বের করছি? এখানে বলা হয়েছে প্রথম 5টি গুণিতকের গড় বের করা। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা কি বের করতে বলছে? গড়। তাহলে গড় মানে কি? গড় মানে হচ্ছে আমাদের সমষ্টি ডিভাইডেড বাই রাশির সংখ্যা। তাহলে এখন সংখ্যা কয়টি নিচ্ছি আমি? 5টি। তাহলে 5টি হচ্ছে আমাদের রাশির সংখ্যা। এখন সমষ্টি কত হবে? সমষ্টি তুমি করো 3 যোগ 6 যোগ 9 যোগ 12 যোগ 15। তাহলে কত হয় এখানে? 18 30 45। এখানে থাকে 5। সো গড় হচ্ছে কত ভাইয়া? গড় হচ্ছে আমাদের 9। অর্থাৎ বি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। সো গুণিতক দিয়ে যদি কোনো কোয়েশ্চেন এসে থাকে, কার গুণিতক সেটা দেখতে হবে। কয়টা গুণিতক বলছে, আমরা ততটা গুণিতক নিব। এই মানগুলো হচ্ছে আমরা যোগ করবো, এবং রাশির সংখ্যা কত হবে? রাশির সংখ্যা কতটি বলা হয়েছে? 5টি। সো 5 দ্বারা ভাগ দিব। 5টা হচ্ছে আমাদের রাশির সংখ্যা। এরপরে দেখো 1 শ্রেণীতে বার্ষিক পরীক্ষায় কলা, বাণিজ্য, বিজ্ঞান শাখায় 20, 35 ও 45 পরীক্ষার্থী যথাক্রমে 60, 65 ও 70 গড় নম্বর পেয়ে থাকলে সকল পরীক্ষার্থীর প্রাপ্ত গড় নম্বর কত? দেখো তো, 1 শ্রেণীতে বার্ষিক পরীক্ষায় কলা, তাহলে কলার জন্য হচ্ছে 20 জন, বাণিজ্যের জন্য হচ্ছে 35 জন, বিজ্ঞানের জন্য 45 জন। পরীক্ষার্থী যথাক্রমে হচ্ছে 60, তার মানে হচ্ছে যারা 20 জন ছিল তারা 60 করে, 35 জন হচ্ছে 65 এবং 45 জন হচ্ছে 70 গড় নম্বর পেয়ে থাকলে সকল পরীক্ষার্থীর প্রাপ্ত গড় নম্বর কত? এখন সকল পরীক্ষার্থীর প্রাপ্ত গড় নম্বর যদি আমরা যদি পাইতে চাই, সেক্ষেত্রে আমাদের টোটাল শিক্ষার্থী কত ছিল সেটা জানতে হবে, এবং তাদের টোটাল নম্বর কত ছিল সেটা জানতে হবে। তাহলে দেখো তো, এই যে কলায় যারা ছিল তারা কয়জন? 20 জন, এবং এখানে গড় কত? 60। তাহলে আমরা যে সূত্রটা জানি, এই সূত্রটা দিয়ে হচ্ছে কাজ করব। গড় ইকুয়াল হচ্ছে আমাদের সমষ্টি ডিভাইডেড বাই রাশির সংখ্যা। ভাই এখানে গড় কত করে? গড় হচ্ছে আমাদের 60। সমষ্টিকে আমরা জানি না। রাশির সংখ্যা কত? রাশির সংখ্যা হচ্ছে 20 জন। তো 20 জন, এখানে সমষ্টি কত আসে? সমষ্টি হচ্ছে আমাদের 60 গুণন 20, অর্থাৎ হচ্ছে আমাদের 1200। ওকে, তাহলে এখানে যারা ছিল অর্থাৎ 20 জন, যারা গড় 60 নম্বর করে পেয়েছিল, তাদের টোটাল নম্বর কত? 1200। এরপরে আমরা আরেকটি গড় বের করব। কাদের জন্য ভাইয়া? যারা হচ্ছে 35 জন ছিল, তাহলে 35টা হচ্ছে আমাদের রাশির সংখ্যা, এবং তারা গড় নম্বর কত করে পাইছিল? এখানেও আমি সূত্রটা লিখে দিই, না হয় পরে আবার বুঝতে তোমার জন্য কষ্ট হবে। এখানে 35 জন শিক্ষার্থী ছিল, তার মানে রাশির সংখ্যা হচ্ছে আমাদের 35। সমষ্টি আমাদের জানা নাই, কিন্তু এখানে গড় দেওয়া আছে। গড় কত ভাইয়া? গড় হচ্ছে আমাদের 65। সো গড় হচ্ছে আমাদের 65। নিচে মনে মনে কত রয়েছে? 1, একের সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। সো সমষ্টি ইকুয়াল হচ্ছে আমাদের 65 গুণন হচ্ছে 35। সো এই জায়গায় কত আসে তোমার আনসার একটু দেখো তো। 2275 নম্বর কারা পাইছিল? যারা হচ্ছে 35 জন ছিল তারা। হ্যাঁ, এরপরে হচ্ছে আমাদের আরও একটি গড় থেকে আমাদের সমষ্টি বের করতে হবে। আমরা জানি গড় ইকুয়াল হচ্ছে সমষ্টি ডিভাইডেড বাই রাশির সংখ্যা। এখানে গড় কত ভাইয়া? এখানে গড় হচ্ছে 70 নম্বর। সমষ্টিকে আমাদের জানা আছে? জানা নাই। এখানে কয়জন পরীক্ষার্থী ছিল? এখানে ছিল 45 জন পরীক্ষার্থী। সো সমষ্টি সমান 70 গুণন 45।
তাহলে আমার আনসার কত হয়? 3150। বুঝা গেছে ভাইয়া? এখন দেখো তো এখানে যারা সমষ্টি, এখানে যাদের সমষ্টি ছিল তারা ছিল হচ্ছে 20 জনের। এখানে আমরা যাদের সমষ্টি বের করছি 35 জনের। এখানে আমরা যাদের সমষ্টি বের করছি সেটা হচ্ছে 45 জনের। হ্যাঁ, এখন আমরা 3 জনের অর্থাৎ যে 20, 35 এবং 45 3 বিভাগের শিক্ষার্থীদের টোটাল নম্বরটা বের করব। যেহেতু আমাকে বলা হচ্ছে সকল পরীক্ষার্থীর প্রাপ্ত গড় নম্বর কত, আমার তো গড় জিজ্ঞেস করা হচ্ছে। গড় মানে সমষ্টি ডিভাইডেড বাই রাশির সংখ্যা, টোটাল নম্বরটা লাগবে এবং হচ্ছে এখানে কয়জন পরীক্ষার্থী ছিল তাদের সংখ্যাটা লাগবে। সো তুমি সবগুলো যোগ করে দাও। কলা বিভাগের শিক্ষার্থীরা পেয়েছিল হচ্ছে 1200 নম্বর, বাণিজ্যের যারা ছিল তারা পেয়েছিল টোটাল 2275 প্লাস এরপর হচ্ছে বিজ্ঞান বিভাগের যারা ছিল তারা পেয়েছিল 3150 নম্বর। তাহলে এখানে তুমি হচ্ছে সবগুলোকে একটু যোগ করো, কত পাবে একটু দেখো। তাহলে এখানে পাচ্ছ তুমি 6625। এখন তাহলে তোমার ভাইয়া টোটাল যে নম্বর, এই টোটাল নম্বরটা বের হয়ে গেল। এখন তুমি শুধু গড়টা বের করবে। হ্যাঁ, তাহলে গড় মানে হচ্ছে আমাদের টোটাল সমষ্টি, যে হচ্ছে সমষ্টিটা অর্থাৎ 6625 এবং রাশির সংখ্যা কত? এখানে রাশির সংখ্যা হচ্ছে 20-এর সাথে 35 যোগ করি আমরা, 20 যোগ 35 যোগ 45, তাহলে এখানে হচ্ছে আমাদের 100। সো আমাদের টোটাল পরীক্ষার্থী ছিল এখানে হচ্ছে 100 জন। সো আমাদের কত আসে ভাইয়া? 63.25। হ্যাঁ, সো আমাদের যে ডি অপশনটা ছিল, ডি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। সো এরকম যদি কোনো কোয়েশ্চেন দেওয়া থাকে আমরা আলাদা আলাদা সমষ্টি বের করব, 3 জনের সমষ্টিকে যোগ করব, অর্থাৎ 3 বিভাগের এখানে কতজন পরীক্ষার্থী ছিল তাদেরকে যোগ করলে রাশির সংখ্যা পাওয়া যাবে, রাশির সংখ্যা দ্বারা ভাগ করলে যে আমাদের গড়টা পাওয়া যাবে। এরপরে দেখো বলা হচ্ছে 10টি সংখ্যার যোগফল 118, প্রতিটি সংখ্যার সাথে যদি 3 যোগ করা হয় তাহলে সংখ্যাগুলোর গড় কত হবে। দেখো 10টি সংখ্যার যোগফল কত? 118। এখন প্রতিটি সংখ্যার সাথে কত যোগ করা হবে? 3 যোগ করা হবে। তাহলে 10টি সংখ্যার সাথে একটি সংখ্যার সাথে যদি 3 যোগ করা হয়, 10টি সংখ্যার সাথে প্রতিটি সংখ্যার সাথে 3 যোগ করা হয়েছে, এরকম কয়টি সংখ্যা ছিল? 10টি সংখ্যা। তাহলে এখন টোটাল কত যোগ করবা? আমরা যোগ করবো হচ্ছে 30, তাই না? প্রতিটি সংখ্যার জন্য হচ্ছে 3, তাহলে 10টি সংখ্যার জন্য 30 যোগ করা হবে। এখন সংখ্যাটার যোগফলটা কি ঠিক থাকবে? না, আগে ছিল হচ্ছে 118, কিন্তু আমার এখন হচ্ছে এক্সট্রা 30 যোগ হয়েছে। সো আমার টোটাল হবে এখন 148। এরপর বলা হচ্ছে তাহলে সংখ্যাগুলোর গড় কত হবে। তাহলে গড় মানে হচ্ছে সমষ্টি মানে হচ্ছে 148 ডিভাইডেড বাই রাশির সংখ্যা। রাশির সংখ্যা মানে কয়টি সংখ্যা ভাইয়া? 10টি সংখ্যা। তাহলে নিচে হচ্ছে 10 অর্থাৎ 14.8। হ্যাঁ, তাহলে আমাদের যে সি অপশন ছিল এই সি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এরপরে দেখো বলা হচ্ছে পরস্পর 5টি জোড় সংখ্যার গড়, এটা হচ্ছে পরপর হবে, এটা পরপর 5টি জোড় সংখ্যার গড় 8 হলে তবে 5টি সংখ্যার মধ্যে কোনটি সবচেয়ে ছোট। এখন তোমাকে বলা হচ্ছে পরপর 5টি জোড় সংখ্যার গড়, পরপর 5টি জোড় সংখ্যার গড় 8 হলে তবে 5টি সংখ্যার মধ্যে কোনটি সবচেয়ে ছোট। আমরা কনসিকিউটিভ নাম্বার বা হচ্ছে ধারাবাহিক সংখ্যা সম্পর্কে অবশ্যই পড়েছি। ধারাবাহিক সংখ্যা মানে মনে করো হচ্ছে 1, 1 এর পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4, 4 এর পরে 5, 5 এর পরে 6, 6 এর পরে হচ্ছে 7, 7 এর পরে আমরা এইভাবে যাব। কিন্তু আমার তো এখানে কোনো জানা মান নেই, অজানা মান হইলে আমরা কিভাবে ধরে নিতাম? এই যে 1 মনে করো, 1কে আমরা x ধরে নিলাম, 2-তে যাইতে হলে আমাকে দিতে হবে x + 1, 3-তে যাইতে হলে দিতে হবে x + 2, 4-এ যাইতে হলে দিতে হবে আমাকে x + 3, অর্থাৎ যেখানে তুমি x = কত ধরে নিয়েছিলা? 1 ধরে নিয়েছিলা। হ্যাঁ ভাই, আমি কি এখানে x = 2 ধরে নিয়ে এরপর বাকিগুলো কাজ করতে পারবো? অবশ্যই পারবা তুমি, তোমার যদি অজানা মান থাকে। এখন ভাই আমি জোড় সংখ্যা, প্রথম জোড় সংখ্যা কাকে ধরবো? দেখো এখানে যদি একটা সংখ্যা জোড় হয়, একটি সংখ্যা কিন্তু বিজোড় হয়ে যাবে। মনে করো 1, 1 এর মান তুমি x ধরছো, এটি বিজোড়, x + 1টা কিন্তু আবার জোড় হয়ে যাবে। এরপর x + 2টা হচ্ছে বিজোড়,
এরপর এক্স প্লাস থ্রিটা হচ্ছে আবার জোর হয়ে যাবে। তুমি এক্সের মান 1 ধরছো, তাহলে 1 প্লাস 3 ইকুয়াল হচ্ছে 4। এখন পাঁচটি জোড় সংখ্যার গড়, পাঁচটি জোড় সংখ্যার গড় তুমি যদি প্রথম জোড় সংখ্যাটা এক্স ধরেও কাজ করতে পারো অথবা এক্স প্লাস 1 ধরেও কাজ করতে পারো, এখন তোমার ইচ্ছা। মনে করো আমি এভাবে সাজালাম, এক্সটা আমি ধরলাম এখানে জোড়, হ্যাঁ, তাহলে এর পরের সংখ্যা কি হবে, ধারাবাহিক সংখ্যা কি হবে, এটা মনে করো 2, 2 এর পরে 3 হবে, তাহলে এক্স প্লাস 1, এরপরে হচ্ছে এক্স প্লাস 2, এরপরে এক্স প্লাস 3, এরপর এক্স প্লাস 4, এরপর এক্স প্লাস 5। আমি কিন্তু ধারাবাহিক সংখ্যা লিখতেছি, কোনো পরপর জোড় সংখ্যাগুলো লিখতেছি না। এরপর হচ্ছে এক্স প্লাস 6, এক্স প্লাস 7, এক্স প্লাস 8। মনে করো আমি এভাবে লিখলাম, যেখানে আমি এক্সটাকে কী হিসেবে ধরে নিয়েছি, জোড় হিসেবে ধরে নিয়েছি। হ্যাঁ, এটা কি ভাই আমার জোড় হবে এক্স প্লাস 1টা? না, মনে করো এটার মান 2, তাহলে 2 প্লাস 1 ইকুয়াল কত হবে 3, তাহলে এটি তো জোড় হবে না। এখানে বলছে পরপর 5টে জোড় সংখ্যার গড় নিতে হবে, তোমাকে বিজোড়গুলো অবশ্যই বাদ দিতে হবে। এক্স প্লাস 2টা দেখো তো, এটা 2 প্লাস 2, তাহলে এটা জোড় হচ্ছে, এটাকে নেওয়া যাবে। এক্স প্লাস 3কে নেওয়া যাবে না, এটি হচ্ছে আমাদের বিজোড় বা অড। এরপর এক্স প্লাস 4, হ্যাঁ এক্স প্লাস 4কে নেওয়া যাবে। এক্স প্লাস 5 নেওয়া যাবে না, এক্স প্লাস 6 নেওয়া যাবে, এক্স প্লাস 7 নেওয়া যাবে না, এক্স প্লাস 8 নেওয়া যাবে। কেন নেওয়া যায় না? কারণ এখানে বিজোড় সংখ্যার কথা বলা হয় নাই, বা তোমাকে বলে নাই যে তুমি ধারাবাহিক সংখ্যা নাও 5টা, এরকম বলা নাই, তোমাকে বলছো যে পরপর জোড় সংখ্যাগুলো নিতে। তাহলে আমরা জোড় সংখ্যা পেয়েছি এখানে, 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 এখানে এবং হচ্ছে এখানে, 5টি পাইছি। হ্যাঁ, যেখানে ছিল হচ্ছে আমাদের এক্স, এক্স প্লাস 2, এক্স প্লাস 4, এক্স প্লাস 6, এক্স প্লাস 8, এরকম 5টা পরপর জোড় সংখ্যা পাইছি। এখন কয়টা সংখ্যার কথা বলা হয়েছে? 5টা। তাহলে এখানে রাশির সংখ্যা কত হবে? এখানে রাশির সংখ্যা হচ্ছে 5। ওকে, এখন আমাকে কি বের করতে বলা হয়েছে? 5টি সংখ্যার মধ্যে কোনটি সবচেয়ে ছোট। এখন কোনটি সবচেয়ে ছোট তা জানার জন্য আমার যে এখানে এক্সটা অজানা রয়ে গেছে, এক্সের মানটা বের করতে হবে। সো আমার কিন্তু এখানে দেওয়া আছে, তাই দেখো গড় কিন্তু দেওয়া আছে। সো আমি সূত্রটা একটু লিখি, গড় ইকুয়াল হচ্ছে সমষ্টি ডিভাইডেড বাই রাশির সংখ্যা। এখানে গড় কত দেওয়া আছে ভাইয়া? 8। সো 8। এখন সমষ্টিটা একটু দেখো তো, এখানে বলা হচ্ছে তোমাকে পরপর 5টে জোড় সংখ্যার গড়। সো 5টে জোড় সংখ্যা নাও, যেখানে আমরা এক্সকে জোড় হিসেবে ধরে নিয়েছিলাম, এক্স প্লাস 2 প্লাস এক্স প্লাস 4 প্লাস এক্স প্লাস 6 প্লাস এক্স প্লাস 8। কয়টি পাইছো এখানে? জোড় সংখ্যা 5টি, তাহলে রাশির সংখ্যা কত? 5। সো এটা তুমি ওকে। এখন দেখো তো এটার নিচে মনে 1 রয়েছে, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। এখন দেখো এখানে কি পাও? এক্স 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে পাচ্ছ তুমি এখানে 5x। এরপরে প্লাস দেখো এখানে 2 প্লাস 4 মানে হচ্ছে 6, 6 হচ্ছে 12 আর হচ্ছে 8 হচ্ছে আমাদের 20। সো 5x প্লাস 20 ইকুয়াল, এখানে হচ্ছে আমার 5টা কত? 40। ওকে, আমি যদি দেখো একটু কোন দিকে, এইদিকে লিখি, তাহলে 5x ইকুয়াল এখানে হচ্ছে 40 প্লাস 22 এই পাশে গেলে হয়ে যাবে -20। সো 5x ইকুয়াল হচ্ছে আমার 20। সো x ইকুয়াল হচ্ছে 20 ডিভাইডেড বাই 5। সো x ইকুয়াল হচ্ছে ভাই আমাদের 4। হ্যাঁ, এখন তোমাকে বলা হচ্ছে যে এখানে সবার ছোট কোনটা। দেখো তো এখানে একটা x ছিল, এরপর x প্লাস 2, x প্লাস 4, x প্লাস 6, x প্লাস 8। তুমি এখন x এর মান কত পেয়েছো? 4। তাহলে এই যে x, এই মানটা ছিল আমার কত ভাইয়া? 4। এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে x প্লাস 2 মানে 4 প্লাস 2 অর্থাৎ 6। আর এটা হয়ে যাবে 4 প্লাস 4 মানে হচ্ছে 8। এটা হয়ে যাবে x প্লাস 6 মানে হয়ে যাবে 10। এটা হয়ে যাবে হচ্ছে ভাই আমার 18। বুঝে গেল কথা এতটুকু? হ্যাঁ, তাহলে এখানে কোনটা সবার চেয়ে ছোটো? এক্সটা সবার চেয়ে ছোটো। আমার কি পরীক্ষার খাতায় এইভাবে করে এইরকম বিশ্লেষণ করে তারপর আমি আনসার করব? না, আমি শুধু এতটুকু করবো। এতটুকু করার পর এক্সের মানটা আমি দেখবো। এখন দেখতে পাচ্ছি যে আমি সিঙ্গেল এক্স আছে, বাকিগুলো সবগুলো হচ্ছে আমার ইনক্রিজ হচ্ছে। এখানে এক্স প্লাস 2, এখানে প্লাস 2 হচ্ছে, এখানে প্লাস 4 প্লাস 6 প্লাস 8, তাহলে এগুলো সবার চেয়ে বড়। এখানে বলা হচ্ছে কোনটি সবচেয়ে ছোটো, তাহলে আমার সবচেয়ে ছোটো হচ্ছে এখানে যে 4 ছিল, এই 4 অর্থাৎ অপশন এ। সো আমাদের গড় সম্পর্কিত যতগুলো হচ্ছে আমাদের ম্যাথ ছিল, বয়স সম্পর্কিত, তার পরবর্তীতে হচ্ছে সংখ্যা সম্পর্কিত, বা হচ্ছে আমাদের যে পরীক্ষা সংক্রান্ত যে ম্যাথগুলো দেওয়া থাকে সাধারণত, এর পরবর্তীতে হচ্ছে গুণিতক আকারে যদি কোনো কিছু দেওয়া থাকে, বয়স সম্পর্কিত দেওয়া থাকলে মোটামুটি আমি সবগুলো করার ট্রাই করেছি। এরপরে যদি কোনো সমস্যা থেকে থাকে আমাদের যে পেজ রয়েছে এখানে নক দিতে পারো। আশা করছি খুব কম সময়ের মধ্যে তুমি সমাধান পেয়ে যাবে ইনশাল্লাহ। সো সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।